নমস্কার সবাইকে, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, প্রত্যেকে পড়াশোনা করছো। আজকের ক্লাসে আমরা দিল্লি সুলতানির বাকি অংশটা করব। আমরা অলরেডি দাস বংশ পড়েছি, খলজি বংশ পড়েছি, আজকে আমরা পড়ব তুগলক বংশ। তার আগে একটু দেখে নাও কারা কারা রয়েছে তুগলক বংশে। তুগলক বংশের কাদের কথা আমরা জানবো বেসিক্যালি। গিয়াসুদ্দিন তুগলক, গাজী মালিক উপাধি, নিশ্চয়ই এর কথা তোমরা মনে করতে পারছো। গাজী মালিক, যিনি ইতিহাসে গিয়াসুদ্দিন তুগলক নামে পরিচিত, গাজী মালিক প্রতিষ্ঠাতা। পরবর্তীকালে আসছি মোহাম্মদ বিন তুগলক, ইতিহাসে একে বলা হয় পাগলা রাজা, সব থেকে শিক্ষিত একজন রাজা, সব থেকে শিক্ষিত ব্যক্তি, কিন্তু তার 5খানা সিদ্ধান্তের কথা আমরা জানবো, যেখানটা তিনি সবকিছুকে তছনছ করে দিয়েছে। এবং এই ইতিহাস থেকে আমরা শিক্ষা পাবো যে রাজনীতি করতে গেলে আলাদা করে রাজনীতিবিদ হতে হয়। এই নয় যে একজন শিক্ষিত মানুষ সে ভালো দেশ চালাতে পারবে। আমরা অনেকেই হয়তো সমালোচনা করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, তার কারণ হচ্ছে তিনি নাকি চায়ওয়ালা বা চা বিক্রি করতেন, দেশ চালাতে পারেন না, এরকম একটা অনেকেই আমরা সমালোচনা করি। বাট আমরা যদি ইতিহাসটাকে একটু ভালো করে দেখি, মোহাম্মদ বিন তুগলক সব থেকে শিক্ষিত রাজা, কিন্তু ইতিহাস তাকে মনে রেখেছে পাগলা রাজা হিসেবে। মানে তিনি এত হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন, হঠকারী তিনি আমাদের অভিযান নিয়েছেন, বা তিনি কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছেন হঠকারী একেবারে, যেটা একেবারেই তার পক্ষে নেওয়া উচিত হয়নি। যখন যেটা করা দরকার সেটা না করে তার উল্টো পদক্ষেপ নিয়েছে, যে কারণে ইতিহাস তাকে পাগলা রাজা বলছে। তিনি তো শিক্ষিত, তা সত্ত্বেও তিনি কিন্তু রাজ্য পরিচালনার ক্ষেত্রে কখন কোনটা জরুরি, কখন কোনটা দরকার, সেটা কিন্তু তিনি সঠিকভাবে এস্টাবলিশ করতে পারেন। বর্তমানে কিন্তু আমাদেরকে এটা মানতে হবে, এটা জানতে হবে, যারা অ্যাকচুয়ালি ইতিহাস সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নয়, তারাই কিন্তু বলে এই পারবে না, ওই পারবে না, চা বালা কি করে দেশ চালাবে, চা বিক্রি করতো, হ্যান তেন, এরকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি শিক্ষিত হলেই যে দেশ ভালো চালাবে তা কিন্তু না। রাজনীতিটা সম্পূর্ণ আলাদা, নীতিতে তোমাকে রাজা হতে হবে। ওকে, তো যাই হোক, মোহাম্মদ বিন তুগলক, তারপরে ফিরোজ শাহ তুগলক প্রচুর শহর বানাবে, প্রচুর খাল সংস্কারের বিষয়ে আমরা ফিরোজ শাহ তুগলকের কথা জানবো। মোহাম্মদ খান দরকার নেই, আবু বকর শাহ দরকার নেই, নাসিরুদ্দিন মোহাম্মদ খানিকটা জানবো। নাসিরুদ্দিন মোহাম্মদ এত বকলোল টাইপের ছিল, এত বোকা, যার সময় আমরা দেখব আলাদা, মানে পুরো দিল্লি সুলতানি সর্বভারতীয় যে সাম্রাজ্য আস্তে আস্তে করে টুকরো টুকরো হচ্ছে। বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, এগুলো আস্তে আস্তে করে তৈরি হচ্ছে। আজকের ক্লাসেই আমরা বিজয়নগর বাহমনিটাকেও কমপ্লিট করে নেব। ওকে, হুমায়ুন খান শেষে হচ্ছে, সরি, এই নাসিরুদ্দিন মোহাম্মদ নয়, শেষ শাসক নাসিরুদ্দিন মাহমুদ শাহ, এরই সময়ে কি হবে, আস্তে আস্তে করে দিল্লির যে সুলতান বংশ তার কিছু কিছু অংশ সেপারেট হয়ে যাবে। দক্ষিণ ভারতের ক্ষেত্রে দেখব বিজয়নগর সাম্রাজ্য একদম সুদূর দক্ষিণে, যেটাকে আমরা হিন্দু সাম্রাজ্য বলছি, আর বাহবানী সাম্রাজ্য বিজয়নগরের খানিকটা উপরে মহারাষ্ট্র এলাকাতে, তাকে আমরা বলবো বাহমনি সাম্রাজ্য, যেটা বেসিক্যালি মুসলিম অধ্যুষিত। বোঝা গেল, বা মুসলিম বংশ। কেমন? তো চলো আজকে আমরা তুগলক বংশের ইতিহাস। গাজী মালিক তিনি খসরু খানকে হত্যা করে খলজি বংশের অবসান ঘটান, এবং সেখান থেকেই কি হয়, তুগলক বংশের সূচনা হয়। তাহলে তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে গাজী মালিক বা গিয়াসুদ্দিন তুগলক। তুগলক বংশের প্রতিষ্ঠাতা গাজী মালিক বা গিয়াসুদ্দিন তুগলক। গাজী মালিক তিনি গিয়াসুদ্দিন তুগলক নামে পরিচিতি পান। দিল্লির সুলতান শাহীর ইতিহাসে প্রথম একজন সুলতান সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন গাজী মালিক। সবাই তাকে কিন্তু সুলতান বলে মেনে নেন। এই নয় যে আমি নিজে সুলতান, কেউ মানলো কি না মানলো তাতে কিছু যায় আসে না, সেরকম ব্যাপার নয়, সর্বসম্মতিক্রমে তিনি সুলতান। তিনি প্রথম সেচের জন্য খাল নির্মাণ করেন। দেখো, খাল যদি প্রচুর পরিমাণে নির্মাণ করে বা খাল সংস্কারের জনক যদি বলা হয়, তাহলে তোমরা উত্তর করবে ফিরোজ শাহ তুগলক। বাট যদি বলা হয় প্রথম সেচের জন্য খাল নির্মাণ করেছিলেন কে, তিনি হচ্ছেন গিয়াসুদ্দিন তুগলক। দুর্ভিক্ষ দূরীকরণের জন্য তিনি বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছিলেন, দুর্ভিক্ষ দূরীকরণের জন্য। পুলিশ ও বিচার বিভাগের নানা রকম সংস্কার তিনি করেছিলেন, তোমাদের দরকার নেই। অনাবৃষ্টির সময় তিনি তাকভি বা কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন, এটা জানতে হবে। কৃষি ঋণ যাকে বলা হচ্ছে তাকভি, তাকভি মানে হচ্ছে কৃষি ঋণ,
এই কৃষি ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন গিয়াসউদ্দিন তুগলক ওরফে গাজী মালিক। ওকে, নেক্সট 1321 খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন তার জ্যেষ্ঠ পুত্র জুনা খাঁ, ইতিহাসে ইনি মোহাম্মদ বিন তুগলক, এই জুনা খাঁ তার নেতৃত্বে ওয়ারাঙ্গল তার বিরুদ্ধে একটা যুদ্ধযাত্রা চালিয়েছিল। তার প্রথম অভিযান ব্যর্থ হয়েছিল। ওয়ারাঙ্গলের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেছিল। সেই ওয়ারাঙ্গল যেখানে হচ্ছে কাকতীয় বংশ, তো সেখানে যখন তিনি যুদ্ধযাত্রা করেন জুনা খাঁর নেতৃত্বে, তার অভিযান ব্যর্থ হয়, তার প্রথম অভিযান ব্যর্থ হয়। দিল্লির নিকটে তুগলকাবাদে তার রাজধানী স্থাপন করেন। কোথায়? তুগলকাবাদ। কার কাছে? দিল্লির কাছে। সুফি সন্ত শেখ নিজামুদ্দিন আউলিয়া তার সমসাময়িক ছিলেন। দেখো, এটা কিন্তু পরীক্ষায় পড়েছে, অন্যান্য পরীক্ষায়, তোমাদের পরীক্ষাতে হয়তো বা আসবে না। সুফি সন্তকে নিজামুদ্দিন আউলিয়া তার সমসাময়িক ছিল। ঠিক আছে, নেক্সট মোহাম্মদ বিন তুগলক, যাকে ইতিহাসে আমরা বলছি অকৃতকার্য আদর্শবাদী, একজন আদর্শ ব্যক্তি, তার ব্যক্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন হবে না, তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন কেউ করতে পারবে না, কিন্তু ইতিহাস তাকে পাগলা রাজা বলেছে, যে এত বড় শিক্ষিত হয়ে মূর্খের মতো সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য ইতিহাসে তাকে পাগলা রাজা বলা হয়। অকৃতকার্য আদর্শবাদী, তিনি কিন্তু তার চিন্তা ভাবনা আদর্শ কিন্তু এক, প্রজা কল্যাণ, বাট তিনি যে প্রজা কল্যাণের জন্য যা যা সিদ্ধান্ত নিয়েছেন সবগুলোই অকৃতকার্য হয়েছে। বুঝে গেল? সেই জন্য তাকে ইতিহাসে পাগলা রাজা বলা হয়। অসাধারণ মৌলিকত্ব ও সৃজন শক্তির অধিকারী মোহাম্মদ বিন তুগলক ছিলেন এক অদ্ভুত চরিত্রের মানুষ। তিনি সাহিত্য, ধর্ম এবং দর্শনে ব্যুৎপত্তি অর্জন করেন। তার 5টি ভ্রান্ত অনুসৃত নীতি, এই ধরনের তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন তার মধ্যে 5টা নীতির কথা ইতিহাস তুলে ধরেছে, যেগুলো কি হয়েছিল, তিনি প্রজামঙ্গলের কথা চিন্তা করে করেছেন, বাট পরবর্তীকালে সেগুলো ফেল্ড বলে ইতিহাস ব্যাখ্যা করেছে। যেমন ধরো, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে রাজস্বের হার বৃদ্ধি করেন ভারতে, এটিই হলো প্রথম উদ্যোগ। যখন সুলতান কি করত, ঘটনাগুলো বলা আছে, দেখো ভালো করে বোঝো এই জায়গাটা। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে রাজস্বের হার বৃদ্ধি। গঙ্গা যমুনা দোয়াব মানে কি? চাষবাসযুক্ত এলাকা, উর্বর মাটি, উর্বর মৃত্তিকার কারণে সেখানে চাষবাস ভালো হয়। তাহলে চাষবাস যেখানে ভালো হয়, তাহলে সেখানে রাজস্বের হার তো বৃদ্ধি করা যেতেই পারে, স্বর্ণ। বাট তিনি যখন রাজস্বের হার বাড়াচ্ছেন, তখন ঘটনা কি হচ্ছে জানো? তখন হচ্ছে এখানে দুর্ভিক্ষ হয়ে আছে। ভালো করে বোঝো ব্যাপারটা, কেন অকৃতকার্য। যখন দেখো, গঙ্গা যমুনা দোয়াব অঞ্চল মানে সেখানে কৃষিকার্যের জন্য মাটি একেবারে উর্বর, কৃষিকার্য একদম ফুলে ফেপে উঠছে, সে নিয়ে কোনো চিন্তা নেই। বাট রাজস্ব হার, তাহলে সেখানে রাজস্ব হার বাড়ানো যায়, কিন্তু রাজস্ব হার তিনি যখন বাড়াচ্ছেন তখন দেখা যাচ্ছে সেখানে দুর্ভিক্ষ হয়ে গেছে। দুর্ভিক্ষ হওয়ার জন্য রাজস্ব কি হচ্ছে, কোষাগারে কম এসে জমা পড়ছে, ফলে তিনি কাজ করতে পারছেন না, মানে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দেখা দিচ্ছে রাজ্যে। তিনি মনে করলেন এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস কি করে দূর হবে, তো তিনি কি করলেন, বললেন রাজস্ব বাড়াও, আরো বাড়াও। রাজস্ব যদি বাড়ানো হয় তাহলে সেই রাজস্ব দিয়ে গঠনমূলক কাজ করা যাবে। রাজস্ব হার বাড়ালে গঠনমূলক কাজ করা। আজকে যদি আমরা আমাদের যে ভারতবর্ষের বর্তমান যে ইন্ডিয়ান ইকোনমিক্যাল সিস্টেম, কেবলমাত্র ডিপেন্ড করে আছে ট্যাক্সের টাকাতে, সেটা ডিরেক্ট ট্যাক্স হোক আর ইনডিরেক্ট ট্যাক্স হোক। ইনডিরেক্ট ট্যাক্স বর্তমানে আমরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি বলছি, যেটা সেন্টার আর স্টেটে এই দুটোতে বিভক্ত। তাহলে এই যে ট্যাক্সের টাকা যাচ্ছে, সেই ট্যাক্সের টাকা থেকেই তো এত অনুদান যাচ্ছে চারিদিকে, এত ভর্তুকি যাচ্ছে চারিদিকে, এত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, বড় বড় কলকারখানা হচ্ছে, বড় বড় পরিষেবা হচ্ছে, আকাশপথে, জলপথে, সড়ক পথে পরিবহন ব্যবস্থা উন্নতি হচ্ছে কি না? তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই যে কাজগুলো করছে প্রশাসন, দেশ চালানোর ক্ষেত্রে রাজা, তখনকার রাজা, এখনকার মন্ত্রী, তাহলে এই যে রাজা দেশ চালাবে তার জন্য রাজস্ব দরকার। এটা তো ঠিক, এটা তো ঘটনাটা ঠিক, কিন্তু মোহাম্মদ বিন তুগলক কি করছে, দুর্ভিক্ষ হয়ে গেছে তাও বলছে মানুষকে ট্যাক্স দিতে হবে। আরে তুমি ট্যাক্সের টাকা কোথা থেকে নেবে? যা কিছু কাজ করছো মানুষের ভালোর জন্য তো করছো। মানুষ যখন খেতে পাচ্ছে না, অসহায় হয়ে পড়ছে, তখন তুমি বলছো ট্যাক্স দিতে হবে তোমাকে। রাজকোষ থেকে অর্থ ব্যয় করে কৃষি সংস্কারে তিনি উদ্যোগী হয়েছিলেন। তাকিবি বা কৃষি ঋণ তিনি চালু করেছিলেন।
দিওয়ানি কহি কৃষি বিভাগের পত্তন করেন, দুর্ভিক্ষদের রক্ষা করার ব্যবস্থা করেন। পরবর্তীকালে রাজস্বের হার বৃদ্ধি করে তার সময় এইসব ঘটনা ঘটেছিল, সেখান থেকে আস্তে আস্তে করে রিকভারি হয়েছে। গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে রাজস্বের হার বৃদ্ধি করেছিলেন, এটাই হচ্ছে তার অনুসৃত ভ্রান্ত নীতি। তার কারণ হচ্ছে তার সময় এই জায়গাটায় দুর্ভিক্ষ হয়েছিল, ফলে কি হয়েছে, তিনি যে নীতি গ্রহণ করেছিল গঙ্গা যমুনা রাজস্বের হার বৃদ্ধি, তাতে পরে প্রচুর মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল। তো পরবর্তীকালে তিনি কি করেছিলেন, রাজকোষ থেকে তিনি অর্থ ব্যয় করে কৃষি সংস্কারে উদ্যোগী হন। তাকবি বা কৃষি ঋণ তিনি চালু করেছিলেন। দিওয়ানি কহি নামে কৃষি বিভাগের সূচনা করেছিলেন, আর দুর্ভিক্ষদের রক্ষা করার জন্য তিনি ব্যবস্থা গ্রহণ করেছিলেন। ওকে, নেক্সট, দিল্লি ও দেবগিরিতে রাজধানী স্থানান্তর। দিল্লি থেকে তিনি কি করছেন, দেবগিরিতে রাজধানী স্থানান্তর করছেন। কেন? তার কারণ হচ্ছে, তোমরা যদি একটু ভাবনা চিন্তা করে দেখো, একদম ইলতুৎমিশের সময় থেকে ভারতবর্ষে মঙ্গল আক্রমণ হতেই আছে, কন্টিনিউয়াসলি হতে আছে। তো এই মঙ্গল আক্রমণ যখন কন্টিনিউয়াসলি হচ্ছে, মোহাম্মদ বিন তুগলক তখন ভাবছে, দিল্লিতে যদি ক্যাপিটালটা না রেখে আমি যদি দক্ষিণ ভারতে দেবগিরিতে নিয়ে চলে যাই, দেবগিরিতে নিয়ে চলে গেলে তাহলে ওখান থেকে প্রোটেকশন দেওয়াটা অনেক সহজ হবে। তিনি ভাবছেন যে সহজে ক্যাপিটালকে অ্যাটাক করতে পারবে না, ক্যাপিটালকে অ্যাটাক করে তাকে ভেঙে দাও। অনেকে তোমরা পাবজি খেলো, যদিও বা আমি ওইসব খেলি না কখনো, ফ্রি ফায়ার, পাবজি, বা ধরো পাবজি ঠিক নয়, একটা গেমটার নাম ঠিক আমি জানি না, ওই একটা বাউন্ডারি করা থাকবে, ওই সেই বৈদিক সভ্যতার মতো নদীর পাড়ে একটা বিরাট বড় সাম্রাজ্য তৈরি করছে, বোমা টোমা হ্যান তেন এইসব রেখে সামরিক বাহিনী তৈরি করছে। তো কেউ এসে আবার অ্যাটাক করছে, অ্যাটাক করে বোম টোম দিয়ে উড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, এইরকম একটা ঘটনা ঘটছে না? তোমরা নিশ্চয়ই ওই খেলাটা জানো, আমি নামটা মনে করতে পারছি না, যদি কেউ জানো আমাকে কমেন্ট করে জানিও। তো ওখানে দেখা যাচ্ছে একটা জায়গাকে কেন্দ্রীভূত করা হচ্ছে, মানে ক্যাপিটাল তৈরি করা হচ্ছে। সেই ক্যাপিটাল এলাকাতেই যত ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো থাকছে, মুদ্রা তৈরি হচ্ছে কিংবা টাকসাল আছে সেইখানে, তাহলে কেউ যদি এসে সেই ক্যাপিটালটাকেই উড়িয়ে দেয়, বোম দিয়ে উড়িয়ে দেয়, তাহলে সব কিছুই ধ্বংস বেসিক্যালি, হ্যাঁ কিনা? তো ক্যাপিটালটাই একটা সাম্রাজ্যের মূল অংশ, মাথা আমরা ধরতে পারি, নিউক্লিয়াসের মতো আমরা ধরতে পারি। তো তিনি ভাবলেন, এই যে মঙ্গল আক্রমণ বারে বারে হচ্ছে, সাম্রাজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তিনি কি করলেন, বললেন না, আমি থাকবো, ক্যাপিটাল সবকিছু থাকবে দেবগিরিতে, সেখান থেকে আমি উত্তর পশ্চিম যে অংশটা, বর্ডার লাইন অংশটা, সেখানটাকে আমি প্রোটেকশন দেবো। ভালো ব্যাপার, তার যা কিছু অফিসিয়াল কাজকর্ম সেখানে নিয়ে যাও। না, তিনি কি করলেন, তিনি সবকিছুকে, মানুষজন থেকে শুরু করে A to Z সবকিছুকে নিয়ে বললেন, চলো দেবগিরি। দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করেছে। দাক্ষিণাত্যে দেবগিরিতে নিজের দ্বিতীয় রাজধানী স্থাপন করে এবং নাম দেন দৌলতাবাদ। শুধু রাজধানী নয়, তিনি আবাল বৃদ্ধ বনিতাকেও নিয়ে যান নতুন রাজধানীতে, আবার 2 বছর বাদে রাজধানী পুনরায় দিল্লিতে স্থাপন করেন। ভালো করে বোঝার চেষ্টা করুন, এতক্ষণ পর্যন্ত তিনি নিয়ে যাচ্ছিলেন, সবকিছু ঠিক ছিল। আবাল বৃদ্ধ বনিতা মানে কি, ছোট থেকে মাঝারি বড় সব, বুড়ো বুড়ি থেকে শুরু করে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাচ্ছেন। বেশ, সবাই মিলে কষ্ট করেছে, নর্মদা নদী পেরিয়ে টেরিয়ে গেছে, ভালো। পেরিয়ে টেরিয়ে যাওয়ার পর 2 বছর সেখানে থাকার পরে দেখো, উত্তর ভারতের দিল্লিতে বসবাসকারী লোক না হঠাৎ করে দক্ষিণ ভারতে গিয়ে থাকতে পারবে না, জলবায়ুর একটা পরিবর্তন বিশাল আছে। দক্ষিণ ভারতে তাপমাত্রা অনেক বেশি দিল্লি থেকে, সেখানে গিয়ে কিন্তু সচরাচর থাকতে পারবে না। তাহলে দক্ষিণ ভারতে গিয়ে যখন দেখলো যে না, আর থাকা সম্ভব হচ্ছে না, তখন বললো কি জানো, সবাই চলো আবার দিল্লিতে ফিরে যাই। সম্ভব কখনো একটা ক্যাপিটাল ট্রান্সফার করা এভাবে সম্ভব 2 বছরে 2 জায়গায়? সেটাও তারা অনুসৃত ভ্রান্ত নেই। প্রতীকী মুদ্রা প্রচলন, ওই যে বললাম একটু আগে, গঙ্গা যমুনা অঞ্চলে রাজস্ব বৃদ্ধি করেছে মানুষজন, দুর্ভিক্ষ নিপীড়িত মানুষ, তাদেরকে সহযোগিতা করার জন্য রাজকোষ থেকে প্রচুর মুদ্রা খরচ করে যাচ্ছে। যখন দেখছে তাও হচ্ছে না, তখন কি করলো, তখন বলল প্রতীকী মুদ্রা চালু করবো। প্রতীকী মুদ্রা মানে, আগে টাকার কনসেপ্টটা ইকোনমিক্যাল ক্লাসে আমি আবার সুন্দর করে বোঝাবো। টাকা হচ্ছে সেই জিনিসটা যাকে সেই দেশের সরকার মান্যতা দেবে।
আমরা যে আজকে 10 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যাই ব্যবহার করি না কেন, সেখানে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা স্ট্যাম্প থাকে, স্বীকৃতি থাকে। সেই জন্য জাল নোট ধরা পড়েছে, যদিও বা এখন সিগনেচার ডুপ্লিকেট হয়ে প্রচুর জাল নোট তৈরি হচ্ছে, কখনো সেটা আমরা ধরতে পারি কখনো ধরতে পারি না, সাধারণ মানুষের ক্ষেত্রে তো ওইভাবে বোঝা সম্ভব না। তো যাই হোক, আমরা যখন বিদেশে যাব, আমাদের দেশের যে মুদ্রা, যে টাকা, সেটা স্বীকৃতি পাবে কিনা সেটা আমাদের সরকার ঠিক করবে, ভারত সরকার ঠিক করবে। বোঝা যাচ্ছে কি ব্যাপারটা? আবার বলছি, ধরো আমাদের দেশে এখন প্রধানমন্ত্রী কিছুদিন আগে ডিমনিটাইজেশন করেছিল, 500,000 টাকার নোট বাতিল করে দিয়েছিল। কেন? বলেছিল যে ওই 500,000 টাকার নোটটা সবাই ডুপ্লিকেট করে নিয়েছে, জাল করে নিয়েছে, ফলে অরিজিনালের সঙ্গে জাল নোট এত বেশি ছেয়ে গেছে, যে কারণে কোনটা আসল টাকা কোনটা জাল টাকা সেটা বোঝা যাচ্ছে না। আবার কি, মুদ্রা বা ওই নোটগুলোকে মানুষ কুক্ষিগত করে রেখে দিয়েছে ট্যাক্স দেওয়ার ভয়ে, সেটাকে কোথাও না কোথাও পুঞ্জীভূত করে রেখে দেওয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে কালো ধন, কালো টাকা বলা হচ্ছে। তো তখন কি করলো, ওই 500 আর 1000 টাকার যেটা স্বীকৃতি ছিল সেটা কি করলো, সরকার ঘোষণা করলো যে আগামীকাল থেকে 500 এবং 1000 টাকার নোট ভারত সরকার আর মেনে নেবে না, বা ভারত সরকার সেই 500-1000 টাকার নোটে স্বীকৃতি দিচ্ছে না। তার মানে কি, সেই সরকারের স্বীকৃতি দিতে হবে, সেই সরকার স্বীকৃতি দিয়েছে বলেই তাই 10 টাকাটা 10 টাকা, 20 টাকাটা 20 টাকা, তাই না? তো সেরকম তখনকার সরকারকে মোহাম্মদ বিন তুগলক বলছে রূপো দিয়ে বানানো একটা কয়েন, তাকে বলছে এটাই 1000 টাকা, একটা ছোট্ট কয়েন বানিয়েছে এটাই 2000 টাকা, এটাই 5000 টাকা। ভালো, অবশ্যই মুদ্রা তৈরি হচ্ছে, মুদ্রা সবাইকে দিচ্ছে, মানুষজনের মধ্যে অর্থনৈতিক ক্রাইসিস দূর হবে, ভালো চিন্তা ভাবনা, ভালো। কিন্তু একটু খেয়াল করে দেখো তো, আজ যদি আমরা মনে করি ভারতবর্ষ থেকে আনএমপ্লয়মেন্ট, ভারতবর্ষ থেকে পভার্টি দূর করব, প্রচুর টাকা ছাপিয়ে দিলাম, প্রচুর টাকা, সবাইকে 10 কোটি করে টাকা দিয়ে দিলাম ছাপিয়ে, লাভ কি হলো? সবার হাতে 10 কোটি করে টাকা আছে, তাতে লাভ কি হবে? আমরা কি টাকা, আমাদের খিদে পেলে টাকা খাবো, না ভাত মুড়ি খাবো, না তরি তরকারি খাবো? কোনটা খাবো? তাহলে সেই যে ভাত মুড়ি খেতে গেলে, তরি তরকারি খেতে গেলে কাউকে না কাউকে তো কোনো কিছু বানাতে হবে। তাহলে সবাই যদি 10 কোটি টাকা করে পেয়ে যাই, কে ধানটা চাষ করবে, কে চালটা তৈরি করবে, কে গমটা চাষ করবে, কে তরি তরকারি চাষ করবে, কে সবজি চাষ করবে, সবাই তো বলবে আমি কিনে খেয়ে নেবো, আমার কাছে টাকা আছে। তাহলে টাকা ছাপিয়ে নিশ্চয়ই গরিবী মেটানো সম্ভব না, দারিদ্রতা ঘোচানো সম্ভব না, কিংবা বেকারত্ব ঘোচানো সম্ভব না। কিন্তু মোহাম্মদ বিন তুগলক চিন্তা ভাবনা তো ভালো করেছে ঠিকই, বাট সেরকম একটা মুদ্রা চালু করেছে যে মুদ্রাকে, রূপর ছোট ছোট কয়েনকে বলছে এটার মূল্য 1000 টাকা, ওটার মূল্য 2000 টাকা, এরকম বলে সবাইকে বলে দিয়েছে। এইবার যারা স্যাকরা আছে তারা কি করছে, তারা রূপকে সুন্দরভাবে মুদ্রার মতো করে কেটে নিচ্ছে, 10 টাকা খরচ করে 1000 টাকা তার মূল্যে বাজারে পুরো একদম জালি নোটে, জালি মুদ্রায় পুরো ভরে ফেলেছে। বোঝা গেল? সেটাই হচ্ছে প্রতীকী মুদ্রা। মোহাম্মদ বিন তুগলকের সবচেয়ে ভ্রান্ত নীতি হলো প্রতীকী মুদ্রার প্রচলন। তিনি রৌপ্য মুদ্রার পরিবর্তে স্বল্প মূল্যে তামার মুদ্রা প্রচলন করে, রূপার মুদ্রা নয়, তামার, একেবারেই সস্তা তামার মুদ্রা, তাকে বলা হয়েছে এইটুকু তামা, যেটার দাম হয়তো বাজার মূল্য হয়তো দেখা যাবে 10 টাকা, সেটাকে মুদ্রা দিয়ে তিনি শিলমোহর নিশ্চয়ই তিনি দিয়েছেন, শিলমোহর দিয়েছেন। তার হয়তো সময়ের রিজার্ভ ব্যাংক অফ তুগলক বংশ ছিল নিশ্চিত। তো রিজার্ভ ব্যাংক অফ তুগলক বংশে যখন স্ট্যাম্প মেরে দিচ্ছে ওই যে মুদ্রাটার উপরে, যেটা দাম হয়তো ভ্যালুয়েশন 10 টাকা, সেটা বাজারে মূল্য পাচ্ছে কত? 1000 টাকা। এবার যারা কারচুপি করছে তারা তো ওইগুলোকে মানে বিভিন্ন বহুদিন ধরে কপি করতে করতে অরিজিনাল ওই ধরনের মুদ্রা বানিয়ে ফেলছে। তাহলে 10 টাকা খরচা করে তারা 1000 টাকার মুদ্রা পেয়ে গেল। কি করবে? কালো টাকায় পুরো দেশ ভর্তি হয়ে গেল। লাভ হলো কি? কিছুই লাভ হলো। বোঝা গেল? তাহলে তৃতীয় পয়েন্টটা ভ্রান্ত নীতি। এবার খুরাসান অভিযান, এটা মিস্টেক, এগুলো দেখো না, তোমরা সব বুঝতে পারবে। মোহাম্মদ বিন তুগলক মধ্য এশিয়ার খুরাসান এবং ইরাক জয়ের পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনা ব্যর্থ হয়। তিনি কি করেছিলেন? খুরাসান অভিযানের জন্য বিরাট বড় সেনাবাহিনী তৈরি করলেন। সেনাবাহিনীকে বহুদিন ধরে তিনি কি করলেন? রেখে তাদেরকে বেতন দিতে শুরু করলেন। কেন না? তিনি
পরিকল্পনা করেছেন তো আক্রমণ করবেন, তার জন্য এত বড় সেনাবাহিনীও গঠন করেছেন, কিন্তু সিদ্ধান্ত নিতে পারলেন না যে কবে তিনি আক্রমণ করবেন। 2 বছর ধরে, প্রায় 1.5 বছর 2 বছর ধরে তিনি শুধু ওই সকল সেনাবাহিনীকে শুধু খাওয়ার দাওয়ার দিয়ে গেলেন, স্যালারি দিয়ে গেলেন, তাই না? এত বড় একটা সেনাবাহিনী, তাদের খাওয়া খরচাই বিশাল, তারপরে তাদের আছে স্যালারি, সেগুলো দিতে হবে। তাদেরকে যদি তুমি কাজে না লাগাবে, তাহলে এত বড় সেনাবাহিনী কেন তুমি তৈরি করেছিলে? তাহলে সেটাও তো ফিনান্সিয়াল ক্রাইসিস। সেটাই হয়েছে খোরাসান অভিযান। ওকে, সেই পরিকল্পনা পরিত্যক্ত হয়, যেটা তিনি করবেন বলে এত বড় একটা সেনাবাহিনী গঠন করলেন, সেই সেনাবাহিনীকে তিনি কি করলেন, আবার ডিসমিস করে দিলেন। 2 বছর 2.5 বছর ধরে তাদের পেছনে খরচা করে তাদেরকে বললেন, যাও এবার তোমরা যে যার বাড়ি চলে যাও, কোনো অভিযান হবে না। এরপর আছে করাচিল অভিযান। সুলতান হিমালয়ের পার্বত্য অঞ্চলে করাচিল বা কুরমাচল জয়ের জন্য এক অভিযান পাঠান। ঝড় ঝঞ্ঝা তুষারপাত এবং পার্বত্য জাতির আক্রমণে এই অভিযান ব্যর্থ হয়েছিল। যখন দেখলো যে এত বড় সেনাবাহিনী সবাইকে ডিসমিস করে দেওয়া হচ্ছে বিনা বেতনে, তখন হয়তো খানিকটা অনুশোচনা জেগেছে যে এত বছর ধরে পয়সা দিলাম, খাওয়ালাম, তারপরে যে যার ঘর পালিয়ে যাচ্ছে, চলো ওদেরকে একটু কাজে লাগাই বলে কি করেছে, করাচিল বলে একটা এলাকা সেখানে পাঠিয়ে দিয়েছে। হিমালয় পার্বত্য অঞ্চলের একটা এলাকা করাচিল, সেখানে বলছে যাও তোমরা ওখানে অ্যাটাক করো। কোনো কিছু জানা নেই, শোনা নেই, তারা অ্যাটাক করে দিয়েছে। সেখানে কি হচ্ছে, ঝড় ঝঞ্ঝা তুষারপাত এরকম ঘটনা ঘটছে। আবার ঘুরে ওদিক থেকে পার্বত্য জাতি তারা কি করছে, প্রতিহত করছে আক্রমণ, ফলে সেই অভিযানও ব্যর্থ হয়েছে। তার মানে গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে দুর্ভিক্ষের সময়ে রাজস্ব বৃদ্ধি করা, এটা একটা বড় দুর্ঘটনা। দ্বিতীয় দুর্ঘটনা হচ্ছে আমাদের দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী স্থানান্তর করা। তৃতীয় দুর্ঘটনা হচ্ছে টোকেন নোটস মানে প্রতীকী মুদ্রা চালু করা। আর একটা হচ্ছে খোরাসান অভিযান, আর একটা হচ্ছে করাচিল অভিযান। বোঝা গেল? এই হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। 1336 সালে হরিহর বুক্কা বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠা করে। 1347 সালে হাসান গাঙ্গু বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। 1333 সালে মরক্কোর অধিবাসী ইবন বতুতা 7000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তার সময়ে দিল্লিতে আসেন। কে এসছে? মোহাম্মদ বিন তুগলকের আমলে কে এসছে? ইবন বতুতা। এটা কিন্তু মনে রাখতেই হবে, এটা মনে রাখতে হবে। মোহাম্মদ বিন তুগলকের আমলে হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। 1347 সালে হাসান গাঙ্গু বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। আমি তোমাদের বোধহয় আগের ক্লাসে একটা ইনফরমেশন দিয়েছিলাম মোহাম্মদ নাসিরুদ্দিন মোহাম্মদ শাহর সময়, অ্যাকচুয়ালি মোহাম্মদ বিন তুগলকের সময় 1336 আর 1347 এই সময়টাতে হরিহর বুক্কা বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে? আর 1347 সালে হাসান গাঙ্গু তিনি বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল। আজকে পড়বো আমরা সেখানে। আরেকটা কি, ইবন বতুতা কার সময় ভারত এসেছিল? সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। এটা মনে রাখতে হবে। 1333 সালে মরক্কোর অধিবাসী ইবন বতুতা প্রায় 7000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তার সময় দিল্লিতে আসেন। তো কার সময়? মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতার কথায় তিনি একটা ডাক বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন। ইবন বতুতার নেতৃত্বে তিনি একটি দূতমণ্ডলকে চীনে পাঠিয়েছিলেন, আর তিনি নিজের দরবারে হোলি উৎসব পালন করতেন। বুঝা গেল? এই ইনফরমেশন গুলো অল অফ ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। ওকে, নেক্সট, ফিরোজ শাহ তুগলক। কে? ফিরোজ শাহ তুগলক, যিনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলকের পরবর্তী শাসক। তিনি হরিয়ানা থেকে অশোকের টোপরা অভিলেখ এবং উত্তরপ্রদেশের মেরঠ অভিলেখকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন। এসএসসির কোশ্চেন, এসএসসিতে প্রশ্ন এসেছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, তৈরি করেছিলেন। জোনপুর, ফিরোজপুর, ফৈজাবাদ প্রভৃতি শহর নির্মাণ করেছিলেন। তার দরবারে প্রায় 1,80,000 দাস কাজ করত। তাদের দেখভালের জন্য তিনি দেওয়ান এ বন্দেগান নামক একটা বিভাগ চালু করেছিল। বেকারদের তিনি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। দরিদ্র অসহায় অনাথদের জন্য দেওয়ান এ খয়রাত নামে একটি বিভাগ চালু করেছিলেন। এগুলো দরকার নেই তোমাদের। তিনি দারুল সাফা নামে একটি বিনামূল্যের হাসপাতাল তৈরি করেছিল। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। আর বলা হয় তাকে সুলতানি যুগের আকবর। স্ট্যাটিক জিকের কোশ্চেন এর মতো করে এই জায়গাগুলো আসতে পারে। তিনি দারুল সাফা নামে একটি বিনামূল্যের হাসপাতাল তৈরি করেছিলেন, আর তিনি সুলতানি যুগের আকবর নামে পরিচিত। সুলতানি যুগের আকবর বলা হচ্ছে তাকে। ঠিক আছে? সুলতানি যুগের আকবর বলা হচ্ছে কাকে? ফিরোজ শাহ তুগলককে। তার শাসনকাল কত? 1351 থেকে 1388 খ্রিস্টাব্দ পর্যন্ত। নেক্সট, নাসিরুদ্দিন মাহমুদ শাহ, শেষ শাসক। তার আমলে সমরখন্দের চাগতাই তুর্কি নেতা তৈমুর লং। ভালো করে মনে রাখবে এটা। 18 ডিসেম্বর 1398 সাল। কত? 1398 সাল। 1398 সালে তৈমুর লং ভারতবর্ষ আক্রমণ করেছিল। বুঝা গেল? 1414 সালে খিজির খাঁ তাকে হত্যা করে। 1412 পর্যন্ত আমরা যদি দেখি ভারতবর্ষে তুগলক বংশ শাসন করেছিল, আমরা দেখতে পাবো। ঠিক আছে?
এই হচ্ছে তুগলক। তাহলে দেখো খিজির খাঁ হত্যা করছে মানে খিজির খাঁ নিশ্চয়ই কোনো একটা বংশ তৈরি করেছে যার নাম সৈয়দ বংশ। 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ, প্রতিষ্ঠাতা খিজির খাঁ। শুধু এইটাই পরীক্ষাতে আসলে এই জায়গা থেকে সৈয়দ বংশ থেকে কোনো কোশ্চেন যদি ইম্পর্টেন্ট হয়, দ্যাট ইজ প্রতিষ্ঠাতা খিজির খাঁ। তিনি কখনোই সুলতান উপাধি ধারণ করেনি। শেষ শাসক আলাউদ্দিন আলম শাহ 1451 সালে বহলুল লোদি তাকে হত্যা করে। বহলুল লোদি তাকে হত্যা করে, তারপরে লোদি বংশ তৈরি হয়। দিস ইজ লোদি বংশ। 1414 থেকে 1526 যখন বাবর এসে ইব্রাহিম লোদিকে হারাচ্ছে। প্রতিষ্ঠাতা বহলুল লোদি, প্রথম আফগান বংশ। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসতে পারে। শক্তিশালী শাসক হচ্ছে সিকান্দার লোদি। তিনি 1504 সালে আগ্রা শহর নির্মাণ করেন। তিনি পরিমাপের একক হিসেবে গজ এ সিকান্দারি, দেখো সিকান্দার কথাটা আছে মানে সিকান্দার লোদি যেহেতু, তাই গজ এ সিকান্দারি চালু করেন, পরিমাপের একক। খাদ্যদ্রব্যের ওপর থেকে কর মুকুব করেছিলেন তিনি, ভালো কাজ করেছেন। শেষ শাসক ইব্রাহিম লোদি, এটা কিন্তু পড়ে শেষ শাসক হিসাবে ইব্রাহিম লোদি পড়ে, যে লোদি বংশের বা দিল্লি সুলতানি বংশের শেষ শাসক কে? ইব্রাহিম লোদি। তাকে পরাস্ত করে বাবর, দিল্লিতে শুরু হয় মুঘল বংশ। দিল্লিতে কি শুরু হয়? মুঘল বংশ। ওকে, তো এরপরে আমরা একটা ছোট্ট পার্ট যেটা বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, এটা কমপ্লিট করে নিই। কমপ্লিট করে নিলে কিন্তু আমাদের দিল্লি সুলতানের পুরো অংশটা শেষ হয়ে যাবে। তারপরের ক্লাসে আমরা ভক্তি আর সুফিবাদটা পড়বো, এরপরে আমরা মুঘল সাম্রাজ্য পড়বো, দেন ভক্তি ও সুফিবাদটা পড়ে নেব। ওকে, তো দেখো এই হচ্ছে আমাদের বিজয়নগর সাম্রাজ্য আর বাহমনি সাম্রাজ্য। বিজয়নগর সাম্রাজ্য আর বাহমনি সাম্রাজ্য, এই দুটো সাম্রাজ্য সম্পর্কে আমরা জানবো যখন মোহাম্মদ বিন তুগলক রাজত্ব করছে 1336 সালে একটা, যেটা বিজয়নগর সাম্রাজ্য তৈরি হবে, আর 1347 সালে বাহমনি সাম্রাজ্য তৈরি হবে। বোঝা গেল? হরিহর আর বুক্কা যিনি বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন যারা, আর হাসান গাঙ্গু তিনি হচ্ছেন বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। বোঝা গেল? ইতিহাসে কিন্তু এটা ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে কিন্তু প্রত্যেকে। তোমরা হয়তো অন্যান্য জায়গায় ক্লাস করো, সেখানে করিয়েছে কিনা আমি জানি না, তবে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তো দেখো ভারতবর্ষের মানচিত্রটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা। ভারতবর্ষের মানচিত্রে এই যে অংশটা, এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাহমনি কিংডম, দক্ষিণ ভারতের মহারাষ্ট্রযুক্ত অঞ্চল। বাহমনি কিংডম বেসিক্যালি মুসলিম অধ্যুষিত। বিজয়নগর কিংডম এইটা হচ্ছে তারপরে নিচের অংশটা, সেটাকে আমরা বলছি বিজয়নগর কিংডম। এই বিজয়নগর বেসিক্যালি হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে 4টা রাজবংশের কথা আমরা জানবো, সঙ্গম, শালুব, তুলুব আর আরবেডো বংশ। চলো আমরা একে একে করে দেখে নিই। বিজয়নগর সাম্রাজ্যে 4টে বংশের কথা আমরা জানবো। একটা হচ্ছে সঙ্গম বংশ 1336 থেকে 1485, শালুব বংশ 1485 থেকে 1503, তুলুব বংশ 1505 থেকে 1570, এটা 1400 না, এটা হবে 1570, 1570, 1570 হবে, এটা একটু কারেকশন করে নাও প্রত্যেকে। 1570। ওকে, আর হচ্ছে আরবেডি বংশ 1570 থেকে 1645 সাল পর্যন্ত। ওকে, সঙ্গম, শালুব, তুলুব, আরবেডো। সঙ্গ, শালু, তুলুয়ার, সঙ্গ, শালু, তুলুয়ার, সঙ্গ, শালু, তলোয়ার, সঙ্গ, শালু, তলোয়ার, সঙ্গ বংশ, শালুব বংশ, তুলুব বংশ, আরবেডো বংশ। খুব ইম্পর্টেন্ট ইতিহাসে কৃষ্ণদেব রায়ের কথা জানবো এখানে, যেটা তোমাদের এই যে পিএসসি যেটা আমাদের মিসলেনিয়াসের যে প্রিলিমস পরীক্ষা হলো, সেখানেও কিন্তু এই কোশ্চেনটা পড়েছে। ডব্লিউবিসিএস এর প্রিলিমসে তো প্রায়ই এইখান থেকে কোশ্চেন আসে। সঙ্গম বংশ, প্রথম হরিহর 1336 সালে তৈরি হয়েছে প্রথম হরিহর। সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর প্রথম। তার সভাকবির নাম ছিল সায়ন। তিনি বেদের উপরে টিকা লিখেছেন, বেদের উপর টিকা লিখেছেন সায়ন। ঠিক আছে, তারপরে হচ্ছে বুক্কা প্রথম, তিনি বেদ প্রতিষ্ঠাপক। রায়চুর দোয়াব নিয়ে মহামনির সঙ্গে গন্ডগোল শুরু হয়। রায়চুর দোয়াব মানে কি জানো? রায়চুর দোয়াব কৃষ্ণা আর কাবেরী নদীর মধ্যবর্তী অঞ্চলে খুব ফার্টিলাইজড, উর্বর একটা জায়গা, যেখানে হচ্ছে তোমরা যে অঞ্চলটা দেখলে, যে ছবিটা দেখলে এর আগে, এই যে অঞ্চলটা, এটা হচ্ছে বিজয়নগর সাম্রাজ্য, এটা বাহমনি সাম্রাজ্য। বাহমনি আর বিজয়নগরের মধ্যবর্তী দেখো কৃষ্ণা, এই কাবেরী, তার মধ্যবর্তী একটা অঞ্চল আছে যেটা হচ্ছে রায়চুর দোয়াব। এই যে অঞ্চলটা, এইটা হচ্ছে রায়চুর দোয়াব, এই অঞ্চলটা হচ্ছে রায়চুর দোয়াব, এই অঞ্চলটা হচ্ছে রায়চুর দোয়াব। এই রায়চুর দোয়াব কিন্তু ভীষণ উর্বর। এই অঞ্চলটা উপরে আছে বাহমনি, নিচে আছে বিজয়নগর।
তার মধ্যবর্তী অঞ্চল রায়চুর। এটা খুবই উর্বর হওয়ার জন্য বাহামনি এরা বলতো রায়চুর আমার, বিজয়নগর এরা বলতো রায়চুর আমার। এই জন্য যুদ্ধ হতো। সেই যুদ্ধের কথা এখানে বলা হচ্ছে। কে যুদ্ধে পার্টিসিপেট করতো? যুদ্ধে পার্টিসিপেট করলো কে না, বুক্কা প্রথম। বেদ প্রতিষ্ঠাপক রায়চুর দোয়াব নিয়ে বাহামনির সঙ্গে গন্ডগোল শুরু হয়েছে কার সময়? বুক্কা প্রথম। হরিহর আর বুক্কা দু ভাই। হরিহর হচ্ছে প্রতিষ্ঠাতা, সঙ্গম বংশের প্রতিষ্ঠাতা। তিনি তার সভাকবি ছিল বা তার সভায় থাকতো কে? সায়ান বলে। তিনি বেদের উপরে টিকা লিখেছিলেন। এগুলো কিন্তু সব এসএসসিতে কোশ্চেন এসছে। দেবরায় প্রথম তুঙ্গভদ্রা নদীতে তিনি বাঁধ নির্মাণ করেছিলেন। কে? দেবরায় প্রথম। দেবরায় প্রথম তিনি তুঙ্গভদ্রা নদীতে বাঁধ নির্মাণ করেছিলেন। তুঙ্গভদ্রা নদীতে বাঁধ নির্মাণ করেছিলেন দেবরায় প্রথম। মুসলিমদের সেনাবাহিনীতে নিযুক্ত করেছিলেন দেবরায় প্রথম। তুর্ক ধনুর্ধর কে সেনাবাহিনীতে নিযুক্ত করেছিলেন? ফিরোজ শাহ কর্তৃক তিনি পরাস্ত হন। ফিরোজ শাহ বাহমন ছাড়ো। দেবরায় দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ তিনি ছিলেন, উপাধি ছিল গজবেটকা। দেবরায় দ্বিতীয় তিনি উপাধি নিয়েছিলেন গজবেটকা। ইরাকের দূত আব্দুল রাজ্জাক তার সময়ে ভারতবর্ষে আসেন। তিনি লিখেছিলেন কি? মাতলা এ শাহিন। বুঝে গেল? দেখো, হরিহর, বুক্কা, দেবরায় প্রথম, দেবরায় দ্বিতীয়, এই পর্যন্ত আমরা দেখলাম। ঠিক আছে, নেক্সট হচ্ছে শালুব বংশ। শালুব বংশ কি? সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন বিরূপাক্ষ। এই বিরূপাক্ষকে পরাস্ত করে শালুব বংশের শুরু করেন। এটা এই ইম্মাডি নরসিংহ যার শেষ ছিল। এই যে শালুব নরসিংহ এই নামটা দেখো, শালুব নরসিংহ। এই শালুব নরসিংহ তিনি কি করেছেন? তিনি সঙ্গম বংশের শেষ রাজা বিরূপাক্ষকে পরাস্ত করে শালুব বংশের শুরু করেছিলেন। এখানে যতগুলো বংশ দেখছো সবগুলো বংশই হচ্ছে কারো না কারো নাম অনুসারে। শুধু সঙ্গম বংশ হরিহর প্রতিষ্ঠা করেছিলেন। শালুব নরসিংহ শালুব বংশের প্রতিষ্ঠাতা। তিনি বিরূপাক্ষকে হত্যা করেছিলেন। সেই বিরূপাক্ষকে হত্যা করেছিলেন, এই যে ঘটনা, এটা ইতিহাসে প্রথম বালাহার নামে পরিচিত। কি বলা হয়? প্রথম বালাহার। বালাহার মানে যুদ্ধের ঘটনা। শেষ শাসক ছিল ইম্মাডি নরসিংহ, দরকার নেই। নেক্সট, তুলুব বংশ, বীর নরসিংহ। তিনি কি করেছিলেন? শালুব বংশের শেষ রাজা ইম্মাডি নরসিংহকে পরাস্ত করেন। একে বলা হচ্ছে দ্বিতীয় বালাহার। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। কে? বীর নরসিংহ। পর্তুগালের গভর্নর আলমোডার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। দেখো, আমরা ইতিহাসে রিলেট করব আবার। সময়টা 1505 থেকে 1570। কত? 1505 থেকে 1570। পর্তুগিজরা ভারতবর্ষে ঢুকে গেছে 1498 সালে। ভাস্কো দা গামা তিনি ভারতবর্ষে প্রথম পদার্পণ করেছেন। ভাস্কো দা গামা 1498 খ্রিস্টাব্দে কালিকটে, তাই না? কালিকটে এসে উপস্থিত হয়েছে। তারপরেই পর্তুগিজরা আসছে, আলমোড়া এসছে, তাই না? ব্লু ওয়াটার পলিসি যিনি নিয়েছিলেন আলমোড়া, আলমোড়া, ফ্রান্সিসকো ডি আলমোড়া। সেই আলমোড়ার সঙ্গে কার সম্পর্ক ছিল? বীর নরসিংহের সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। ঠিক আছে, দেখো এখান থেকে ইতিহাসটাকে যদি একটু ভালো করে কেউ রিলেট করার চেষ্টা করে না, ইতিহাসের মতো এত ফ্যাসিনেটিং সাবজেক্ট, এত সুন্দর সাবজেক্ট আর কিছু হতে পারে। নেক্সট, সর্বশ্রেষ্ঠ রাজা কৃষ্ণদেব রায়। পরীক্ষায় এসছে কৃষ্ণদেব রায়, যার কথা বাবরও বলেছে। বাবর তার আত্মকথা তুজুকি বাবরিতে লিখেছে যে ভারতবর্ষে, আমি যখন ভারতবর্ষে পদার্পণ করি তখন ভারতবর্ষে একজন শ্রেষ্ঠশালী রাজা যার নাম কৃষ্ণদেব রায়। কোথায় শাসন করতো? দক্ষিণ ভারতে। সর্বশ্রেষ্ঠ রাজা ছিল, বুঝে গেল? সর্বশ্রেষ্ঠ রাজা তুলুব বংশের, সর্বশ্রেষ্ঠ রাজা তুলুব বংশের। ঠিক আছে, তিনি বাবরের সমসাময়িক, এটাও কিন্তু কোশ্চেন এসছে। আলবুকার্ক তার সময় এসছে, ভাটকলে দুর্গ বানানোর অনুমতি দিয়েছিলেন। রামস্বামী মন্দির, হাজার স্বামী মন্দির, বিঠ্ঠল স্বামী মন্দির, এগুলো তিনি নির্মাণ করেছিলেন। তিনি যবন রাজ্য স্থাপনাচার্য, অন্ধ্রবোজ, অভিনব বোজ এই উপাধি নিয়েছিলেন। এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে, বিশেষে যেহেতু এসছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে। তিনি তেলেগু ভাষায় অমুক্ত মাল্যদা এটা কোশ্চেন পড়েছিল। সংস্কৃত ভাষায় জাহ্নবতী কল্যাণম সংস্কৃত ভাষায় তিনি রচনা করেছেন। সভায় থাকতো কি? অষ্টদিগ্গজ। তার সভায় 8 জন দিগ্গজ মানুষ থাকতেন। তাদের মধ্যে অন্যতম ছিল আলসানি পেডন বা আলসি পেডন্না। অন্ধ্র কবিতার পিতামহ বলা হচ্ছে যাকে, অন্ধ্র কবিতার পিতামহ বলা হচ্ছে। আলসি পেডন্নাকে বলা হচ্ছে অন্ধ্র কবিতার পিতামহ। অন্ধ্র কবিতার পিতামহ বলছে আলসি পেডন্না। তেলেগু ভাষার কবি, তার সভায় অষ্টদিগ্গজ হিসাবে আলসি পেডন্না থাকতো। তার লেখা বই মনুচরিতম এবং হরিত কথা শরণ সানু। দেখো, ইনফরমেশন গুলো তোমাদের কাছে জটিল মনে হলেও দক্ষিণ ভারতের এই ইতিহাসটা অনেক গৌরবের।
তুলুপ বংশের এই ইতিহাসটা অনেক গৌরবের। কৃষ্ণদেবরায়, যার কথা বাবর নিজের আত্মকথাতে, আত্মজীবনী তুজুকি বাবরিতে উল্লেখ করেছে যে আমার সময়ে একজন শক্তিশালী রাজা যে ভারতবর্ষে ছিলেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কৃষ্ণদেবরায়। বোঝা গেল? কৃষ্ণদেবরায় তিনি কি করেছেন? যবন রাজ্য স্থাপনাচার্য উপাধি নিয়েছেন, অন্ধ্রভোজ এবং অভিনব ভোজ উপাধি নিয়েছেন। তার সঙ্গে সঙ্গে তেলুগু ভাষায় আমুক্ত মাল্যদা আর সংস্কৃত ভাষায় জানবতী কল্যাণম গ্রন্থ তিনি লিখেছেন। তার সবাই অষ্টদিগ্গজ থাকতেন, তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিলেন আলসি পেডন্না, তাকে বলা হতো অন্ধ্র কবিতার পিতামহ। তার লেখা বই মনুচরিতম এবং হরিকথা স্মরণসাম। দ্বিতীয় অন্যতম ছিল কে? দেখো, অষ্টদিগ্গজের মধ্যে সব থেকে অন্যতম ছিল আলসি পেডন্না। দ্বিতীয় অন্যতম ছিল তেনালি রামলিঙ্গম, তার লেখা বই পাণ্ডুরঙ্গ মহত্তম। একটু খটমটো লাগলে একটু ভালো করে তোমরা দেখে নিও এই জায়গাটা, একটু খটমটো, তার কারণ এই ইতিহাসটা আমরা কিন্তু 9-10-এ পড়িনি। শেষ রাজাকে সদাশিব রায়, তার সেনাপতি ছিল রাম রায়। 1565-তে তালিকোটার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। এটাও কিন্তু আমাদের এসএসসি পরীক্ষাতে এসছে। তাহলে প্রত্যেকটা জায়গা ভালো করে তোমরা দেখো, ভালো করে তোমরা পড়ো। এই কৃষ্ণদেবরায় এই অংশ থেকে কিন্তু কোশ্চেন থাকতে পারে। কেমন? নেক্সট, আরবুডি বংশ। আরবুডি বংশের প্রতিষ্ঠাতা রাম রায়ের ভাই দ্বিতীয় তিরুমল। তিনি রাজধানী পেরুগন্ডায় স্থানান্তরিত করেন, দরকার নেই। শেষ রাজা রঙ্গা তৃতীয়, দরকার নেই। শিবাজি তাকে হত্যা করে বিজয়নগর সাম্রাজ্যকে অধিকার করে। দেখো, এখান থেকেও কিন্তু আর একটা ক্লু তোমরা পাবে। সালটা কত? 1645। 1645 তার মানে কি? 1707-এর দিকে মোগল সাম্রাজ্য ধ্বংস হচ্ছে। ঔরঙ্গজেব যেখানে যোগ্য শেষ যোগ্য সম্রাট ঔরঙ্গজেব 1707 তারিখ খানিক আগে শিবাজির অভ্যুদয় হচ্ছে, মারাঠা জাতির অভ্যুদয় হচ্ছে। সেই মারাঠা জাতির সঙ্গে ঔরঙ্গজেবের যুদ্ধ হবে, অর্থাৎ শিবাজি ঔরঙ্গজেবকে বিরক্ত করতে থাকবে, ইরিটেট করতে থাকবে, জঙ্গলি চুহা বা ওই পাহাড়ি ইঁদুর বলে আখ্যায়িত করবে শিবাজিকে। দেখো, লিঙ্ক করো। তার মানে কি এই জায়গায় আরবুডি বংশ কোথায় আছে? বিজয়নগর সাম্রাজ্য আমরা পড়ছি, আরবুডি বংশ কোথায় আছে? মহারাষ্ট্রের নিচে কর্ণাটক যুক্ত এলাকাতে। তাহলে এইখানে কি হবে? মারাঠা জাতির উৎপত্তি হবে, তাই না? বাহমনি আর আমাদের বিজয়নগর সাম্রাজ্য, এই জায়গাতে মারাঠা সাম্রাজ্যের উৎপত্তি হবে, শিবাজির উৎপত্তি হবে। শিবাজি কাকে তাহলে হত্যা করলো? শিবাজি হত্যা করলো আরবুডি বংশের শেষ সম্রাট তৃতীয় রঙ্গা বা রঙ্গা তৃতীয়কে। কে হত্যা করেছে? শিবাজি হত্যা করেছে। তার মানে মারাঠা সাম্রাজ্যের সূচনা হচ্ছে 1645 খ্রিস্টাব্দ নাগাদ। বুঝে গেল? নেক্সট আছে বাহমনি বিজয় সাম্রাজ্যের কিছু তথ্য দেখে নাও, এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে। স্বর্ণ মুদ্রা, যেটাকে আমরা বলছি পাগোড়া বা বরাহ। নায়াঙ্কার এবং আয়াঙ্গার ব্যবস্থা কোন রাজবংশে ছিল? তোমরা করবে বিজয়নগর সাম্রাজ্যে নায়াঙ্গা এবং আয়াঙ্গার ব্যবস্থা ছিল। ইবন বতুতা প্রথম হরিহরের সঙ্গে ভারতে আসেন। ইবন বতুতা প্রথম হরিহরের সময় ভারতে আসেন। মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতে আসছে, তখন কে ছিল? প্রথম হরিহর। জমিকে কি বলা হতো? আমরণ বলা হতো। সামরিক প্রধান যাকে, তাকে নায়ক বলা হতো। বিজয়নগরের রাজধানী ছিল হাম্পি। আচ্ছা, এই কোশ্চেন, এটা কিন্তু তোমরা একটু ভালো করে মনে রাখবে, এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এই অংশটা, এই পয়েন্টটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বিজয়নগরের রাজধানী কি ছিল? হাম্পি। বিজয়নগরের রাজধানী কি? হাম্পি। ওকে, নেক্সট, বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে? হাসান গাঙ্গু বা জাফর খাঁ। আসল নাম আলাউদ্দিন বাহমন শাহ। তার সময়ে মুদ্রা কি ছিল? হুড। রাজধানী ছিল গুলবর্গা। কি ছিল? গুলবর্গা, যার নতুন নাম হাসনাবাদ। নতুন নাম কি? হাসনাবাদ। তাদের ভাষা কি ছিল? মারাঠি। ভাষা কি ছিল? মারাঠি। পরবর্তী শাসক ছিল মোহাম্মদ প্রথম, তার সঙ্গে প্রথম বুক্কার যুদ্ধ হয়। কি নিয়ে? রায়চুর দোয়াব নিয়ে। কি নিয়ে? রায়চুর দোয়াব নিয়ে। শ্রেষ্ঠ রাজা ছিল ফিরোজ শাহ বাহমন। দেবরায় প্রথমের সঙ্গে তার যুদ্ধ হয়। পরবর্তী শাসক শিহাবুদ্দিন, যখন রাজধানী ছিল বিদর্ভ, তাকে সন্ত আহমেদও বলা হয়। পরবর্তী শাসক আলাউদ্দিন হুমায়ুন, তাকে বলা হয় অত্যাচারী শাসক বা ক্রূর শাসক বলা হচ্ছে আলাউদ্দিন হুমায়ুনকে, তাই একে জালিম হুমায়ুন বলা হয়। তার প্রধানমন্ত্রী ছিল মোহাম্মদ গাওয়া। শেষ রাজা ছিল কলিমুল্লাহ। তার সময় বাহমন সাম্রাজ্য 5টা ছোট ছোট ভাগে বিভক্ত হয়: বিদর, বিজাপুর, ওয়ারার, আহমদনগর, গোলকোন্ডা। ঠিক আছে, এই 5টা ভাগে বাহমন সাম্রাজ্য ভেঙে যায় এবং তারপরেই আমরা দেখব আস্তে আস্তে করে শিবাজির উদ্ভব ঘটে এবং পুরো বিজয়নগর বাহমনি সাম্রাজ্যের ক্ষেত্র জুড়ে মারাঠা সাম্রাজ্যের বিস্তার ঘটে বা প্রতিষ্ঠা। বুঝে গেল?
তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মধ্যযুগের ইতিহাসে দিল্লির সুলতানি বংশ আর মোহাম্মদ বিন তুগলকের আমলে স্বাধীন দুটো রাজ্য, একটা হচ্ছে হিন্দু শাহী সাম্রাজ্য যেটাকে আমরা বলছি বিজয়নগর সাম্রাজ্য, আর মুসলিম সাম্রাজ্য যেটা হাসান গাঙ্গু প্রতিষ্ঠা করে তার নাম বাহমনি সাম্রাজ্য, আর যেটা হরিহর এবং বুক্কা মিলে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলছি বিজয়নগর। বিজয়নগরের রাজধানী হাম্পি। বোঝা গেল? এই হচ্ছে মধ্যযুগের ভারতের ইতিহাস পড়লাম। বাকি যে অংশটা রয়েছে দ্যাট ইজ মুঘল ডাইনেস্টি, মুঘল সাম্রাজ্য, সেটাও আমরা পড়বো। তার সঙ্গে আরেকটা ক্লাসে ভক্তি এবং সুফি যেটা প্রতিবাদী ধর্মীয় আন্দোলন সে অংশটা কভার করব। তারপরেই আমরা চলে যাব একেবারে মডার্ন হিস্ট্রিতে। একদম গরমাগরম মডার্ন হিস্ট্রিটা হবে, পড়ে পরীক্ষা দিতে যাব। ঠিক আছে? সবাই ভালো থাকো, সবাই সুন্দর করে পড়াশোনা করো, সবার সাফল্য কামনা করি। ওকে।